ভিক্ষুকের জাতিতে পরিণত করতে দেশজুড়ে সহিংসতা পঙ্গু হাসপাতালে বললেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত সেতু ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন। শিথিল কারফিউতে স্বাভাবিক জনজীবন, খুলল সাভার ও গাজীপুরের সব কারখানা। সেতুমন্ত্রী বললেন 1 বছরও মেট্রোর 2 স্টেশন চালু হবে না। 3 সমন্বয়ককে নিরাপত্তা হেফাজতে নেয়ার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সমন্বয়কদের নিপীড়ন সংকট আরও ঘনীভূত করবে দাবি ফখরুলের। ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন ও সাংগঠনিক দুর্বলতাই সহিংসতা মোকাবেলার ব্যর্থতার কারণ, আওয়ামী লীগকে ঢেলে সাজানোর পরামর্শ। এবং শিক্ষার্থী হয়রানি প্রতিরোধে হচ্ছে বিশেষ সহায়তা সেল, সহসাই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন মন্ত্রী। দর্শক, সংবাদটাতে শুনছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দেশের অর্থনীতিকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সারা দেশে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সব দাবি মেনে নেয়ার পরও তাদের কমপ্লিট শাটডাউন থামেনি, যার পরিণতিতে কতগুলো প্রাণহানি সহ পঙ্গু হলো কত মানুষ। সকালে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন নিটোর পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শামীম আক্তার। কোটা আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সহিংসতায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন নিটোর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশ থেকে কেবল এই হাসপাতালেই চিকিৎসা নিতে আসে প্রায় 350 মানুষ। এদের মধ্যে প্রায় 200 জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এখনও চিকিৎসাধীন 76 জন। শনিবার সকালে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা সহ পরিবারের খোঁজ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করবে সরকার। যারা পঙ্গু হয়েছে তাদের উন্নত চিকিৎসা ও কৃত্রিম অঙ্গ সংযোজনের আশ্বাস দেন তিনি। যারা মারা গেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আমাদের ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। আন্দোলনের নামে প্রাণহানি সহ ক্ষয়ক্ষতির জন্য দায়ীদের বিচারে দেশবাসীর সহযোগিতা কামনা করেন সরকার প্রধান। কোটা সংস্কার আন্দোলন, কোটা তো আমি বাতিলই করে দিয়েছি। আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো, এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি। আমি সকলে সাহায্য চাই, আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি পঙ্গু করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সারা দেশে তাণ্ডব চালানো হয়। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও একটা মানলে আর একটা, আরেকটা মানলে আর একটা, আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, কতগুলি মানুষ। এবং ঠিক এই 2001 সালে এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল। এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। পরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত রাজধানীর সেতু ভবন ও দুর্যোগ ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কারফিউ শিথিলে রাজধানী জুড়ে স্বস্তি ফিরেছে। কারফিউর 8ম দিনে অনেকটাই স্বাভাবিক যান চলাচল। সড়কে দিন দিন বাড়ছে গণপরিবহনের চাপ, সেই সঙ্গে চিরাচরিত রূপে ফিরছে ব্যস্ততম নগরী ঢাকা। বিস্তারিত শিলু রায়ের প্রতিবেদনে। কারফিউ শিথিল থাকায় স্বস্তি ফিরেছে রাজধানীর জনজীবনে। সড়কে চলছে সব ধরনের যানবাহন, এতে বিভিন্ন পয়েন্টে তৈরি হয় যানজট। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও জনগণের জানমাল রক্ষায় কাজ করছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে আতঙ্ক কাটিয়ে স্বস্তিতে ফেরার কথা জানান সাধারণ মানুষ। দেশের শান্তিটা ফিরে আসুক, যে দোকান পাহাড়, মার্কেট, স্কুল কলেজ সব চালু হোক,
সবার মাঝে মানুষজন চলাচল করতে পারে। কারফিউ উদ্যোগ করাতে কিছুটা শিথিল করাতে এখন জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক। বাসায় থাকা লাগতো, বাসা থেকে বেরিয়ে হওয়া যেত না, কিন্তু এখনটা অনেকটা স্বাভাবিক হয়েছে আগের থেকে। এখন বাসা থেকে সবাই নামতেছে, বাসা থেকে সবাই বের হইতেছে, নর্মালি কোনো সমস্যা হইতেছে না। নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হওয়ায় স্বাভাবিক হয়ে উঠেছে জনজীবন। এতে প্রয়োজনীয় কাজকর্ম সারতে বের হচ্ছে মানুষজন। রাস্তাঘাটে চলে আমরা খুবই সুবিধা আছে, কিন্তু ভাড়া নিতে আমাদের নামাতো সময় লাগে না, ভাড়া বড় পাওয়া যায় মোটামুটি, কিন্তু আমাদের চলে শান্তি পাচ্ছি। স্বাভাবিক হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু কারফিউর মতো কিন্তু আমরা রাস্তাঘাট ক্লিয়ার আছে, কারণ মোটামুটি ভালো আমরা যাতায়াত করতে পারি, সুবিধার মতো হয়। আমি নবগঞ্জ থেকে এখানে আসি, তেজো কলেজে আমি পড়ালেখা করি, তো আমার এখানে আসতে ওরকম কোনো সমস্যা হয় নাই। রাস্তাঘাটে দেখলাম যে পুলিশ সিকিউরিটিটা খুব ভালো, সবাই সিকিউরিটি দিতেছে ভালোভাবে। কারফিউ প্রত্যাহার হলে দ্রুতই আগের চেহারায় ফিরবে রাজধানী, এমনটাই আশা নগরবাসীর। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। চলমান কারফিউ অফিসের নতুন সময়সীমা ঘোষণা করেছে সরকার। আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে অফিস কার্যক্রম। এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। জানান, ব্যাংক ও আদালত নিজেরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর আগে কারফিউ শিথিল করে বুধ ও বৃহস্পতিবার সকাল 11টা থেকে 3টা পর্যন্ত খোলা রাখা হয় অফিস আদালত। এদিকে পুরোদমে খুলেছে সাভার ও গাজীপুরের সব তৈরি পোশাক কারখানা। সাম্প্রতিক সহিংসতায় বন্ধ থাকার পর ফিরেছে প্রাণচাঞ্চল্য। শনিবার সকাল থেকে বিভিন্ন কারখানায় কর্মীদের ব্যস্ততা দেখা যায়। চিরচেনা রূপে আবারও উৎপাদন তৎপরতা সবার মাঝে নেই দম ফেলার ফুরসত। কারখানা মালিকরা বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক থাকলে পুষিয়ে নিতে পারবেন ক্ষয়ক্ষতি। মোটামুটি প্রায় 100% শ্রমিক আমাদের কারখানায় যোগ দিয়েছেন, তারা স্বতঃস্ফূর্তভাবেই কাজ করতেছেন। এই 5 দিনের যে লস, এই লসটা রিকভারি আমরা এক্সট্রা টাইম কাজ করে আমরা লসটা রিকভারি করার চেষ্টা করতেছি। পরিবহন খাতের উন্নয়ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সাধারণ মানুষ বিড়ম্বনায় পড়ছে বলে মন্তব্য করেছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, আগামী 1 বছরেও মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত 2টি স্টেশন চালু সম্ভব হবে না। এদিকে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও বিচার হবে। শামীম আক্তারের আরো একটি রিপোর্ট দেব আমরা। কোটা আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে। সেখানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সেতুমন্ত্রী বলেন, বিএনপি জামাত নিজেদের ব্যর্থতা ঢাকতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ভর করেছে। শিক্ষার্থীরা এই হামলায় জড়িত নয়। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন তারা করেছে, এটা সাধারণ ছাত্রছাত্রীদের কাজ নয়। তারা কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল, আর তার উপরে রাজনৈতিক মতলবে বিএনপি জামাত এই আন্দোলনে উপর ভর করেছে। তাদের দীর্ঘদিনের ব্যর্থতার অবসানের জন্য সেতু ভবন সহ বিভিন্ন স্থাপনায় নাশকতাকারীদের ধরতে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি। ফুটেজ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা আইন প্রয়োগকারী সংস্থার কাছে। এখানে যারা হামলা করেছে তাদের যে ফুটেজগুলো এখানে ছিল, আমাদের সচিব সেগুলো আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করেছে। এদিকে আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান 14 দলের নেতারা। দোষীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন কাজ করছে বলে জানান জোট সমন্বয়ক আমির হোসেন আমু। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমরা তার সাথে একমত যে চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন যে স্বাস্থ্যমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই। দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসার ক্ষেত্রে যেমন বৈষম্য হবে না এবং আইনের ক্ষেত্রেও কোনো বৈষম্য হবে না, এইটাই আমরা আশা করি। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।
নিরাপত্তার স্বার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জের সরকারি বেসরকারি স্থাপনা পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। মন্ত্রী বলেন, আন্দোলনের মধ্যে গুজব ছড়িয়ে বিএনপি, জামায়াত ও জঙ্গিরা দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে। অচিরেই এদের আইনের আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনের জেরে রাজধানীর যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত পুরো সড়কের দুই পাশে অসংখ্য সরকারি বেসরকারি স্থাপনায় তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। পুড়িয়ে দেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের কার্যালয়, পিবিআই অফিস, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস এবং শিল্প পুলিশের ফাঁড়ি। শনিবার দুপুরে এসব স্থাপনা পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, কোটা আন্দোলনের গুজব ছড়িয়ে বিএনপি, জামায়াত এবং জঙ্গিরা দেশব্যাপী হামলা চালিয়েছে। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে, একদল আরেক দল আক্রমণ করেছে এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামায়াত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশ সদস্যদের মারধর করে তাদের অস্ত্র কেড়ে নিয়ে জঙ্গিরা পুলিশের উপর সেগুলো ব্যবহার করছে। অস্ত্রগুলি তারা ব্যবহার করছে আমাদের পুলিশের এগেনস্টে এবং বিভিন্ন জায়গায়। যত এইখান থেকেও আমাদের 2টি অস্ত্র এখনো খোয়া গেছে, এগুলি সবগুলি এখন ইউজ করছে আমাদের পুলিশের, আমাদের বিজিবির উপর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার মধ্যে একজন তার বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম, আমি ইসে থাকার জন্য, আপনারা আমায় কোথায় আছি জানাবেন না। এইরকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন, এইগুলো যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে, এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে মানে কিভাবে কি করা যাবে। মন্ত্রী জানান, দেশব্যাপী নাশকতাকারীদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। মানে কিভাবে কি করা। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে এক নেতা 4 লাখ টাকা দেন। সে টাকা তিনি কোথায় খরচ করেছেন তা জানার চেষ্টাও চলছে। কোটা আন্দোলনের নামে সহিংসতায় জড়িতরা কেউ ছাড় পাবে না বলেও জানান তিনি। দর্শক, বাকিটা জানবো আমাদের সহকর্মী কায়েস রাহাতের রিপোর্ট থেকে। চলমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় মামলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, রিমান্ডে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের কাছ থেকে তথ্য পাওয়ার চেষ্টা চলছে। তাকে যেহেতু আমরা এনেছি, অবশ্যই তার কাছে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করছি। জানেন যে আমরা বিপি নূরকেও আমরা রিমান্ডে এনেছি, তার কাছেও আমরা অনেক তথ্য পেয়েছি। জানান, নিরাপত্তার স্বার্থেই কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হেফাজতে নেওয়া হয়েছে। নাহিদ ইসলাম হলো প্রধান সমন্বয়ক, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার, এই 3 জনকে আমরা গতকাল রাতে এনেছি। এবং আপনারা জানেন তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। তাদের একজন বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় প্রকাশ করছিলেন। আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে এটা আমাদের দায়িত্ব। কেউ যদি আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য জায়গায় তাদের তো নিরাপত্তাহীনতার কথা বলে, এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। নাশকতায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান ডিবি প্রধান। মামলা রুজু হয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করব। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনের সমন্বয়কদের তুলে নেওয়া সংকটকে আরো ঘনীভূত করবে বলে আশঙ্কা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, মৌলিক অধিকার বঞ্চিত হওয়ায় সুযোগ পেলেই সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ করছে ক্ষুব্ধ জনগণ। এদিকে ভীতি থেকেই যে কোনো ইস্যুতে সরকার বিএনপিকে টেনে আনে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, কোটা আন্দোলন ঘিরে সহিংসতার অজুহাতে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করছে সরকার। তার দাবি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার মিথ্যা ও বানোয়াট কল্পকাহিনী জনগণের সামনে তুলে ধরছে। জনরোষে পড়ার ভয়ে দেশে কারফিউ দিয়ে সরকার ক্ষমতা ধরে রেখেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে মানুষ। এ থেকে দ্রুত মুক্তির জন্য রাজনৈতিক সমাধান জরুরি। এদিকে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন, কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় তদন্তের আগেই বিএনপিকে জড়িয়ে বক্তব্য দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্তে আপনি করেননি, আপনি বিএনপিকে দোষারোপ করছেন। সরকার থেকে বক্তৃতা দিচ্ছে, একইভাবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে বক্তৃতা দিচ্ছে একই অবস্থা। এটা পারে না। আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের তদন্তের দায়িত্ব তাদের। অভিযুক্ত আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটা হত্যাকাণ্ডের জন্য, তো তারা আবার নিজেরাই আবার সরকার আর তারা একসুর হয়ে গেছে। বিএনপি লোক সরকার কাছে একটা ভীষণ ভীতি। এই ভীতির পরিপ্রেক্ষিতে সরকার কিন্তু অন্যায়ভাবে মিথ্যাভাবে বিএনপিকে দোষারোপ করে, ব্যান্ড করে যে কোনো ইস্যুতে, এবং আপনার গ্রেপ্তার চেষ্টা করে যে দমন করার জন্য। অন্যদিকে শনিবার দুপুরে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্র জনতার পাশে নারী সমাজ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দুর্দিনের কর্মীদের মূল্যায়ন না করা এবং সাংগঠনিক দুর্বলতার কারণেই ঢাকা সহ সারা দেশে বিএনপি জামায়াতের হামলা প্রতিরোধ করতে পারেনি আওয়ামী লীগ, এমনটাই মত দলটির কেন্দ্রীয় নেতাদের। তারা বলছেন যে বসন্তের কোকিলরা কেউই মাঠে নামেনি। যারা মাঠে ছিল না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দলকে ঢেলে সাজানোর এখনই সময় বলেও জানান নেতারা। বিস্তারিত জানবো তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট থেকে। কোটা সংস্কার আন্দোলন সামনে রেখে সারা দেশে তাণ্ডব চালায় বিএনপি জামাতের সন্ত্রাসীরা। রাজধানীর রামপুরা, মিরপুর, যাত্রাবাড়ি এবং উত্তরা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। পুড়িয়ে দেওয়া হয় বিটিভি ভবন, মেট্রো রেল স্টেশন, ডাটা সেন্টার, সেতু ভবন, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজা সহ নানা স্থাপনা। ঢাকার বাইরেও চলে ব্যাপক হামলা ভাঙচুর। তবে এর বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এজন্য নিজেদের দায় স্বীকার করেন স্থানীয় নেতারা। আমরা 3:30টার দিকে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে যখন উঠে গিয়েছি, তখন কিন্তু তারা 4টা 4:30টায় এসে এই শূন্যতার সুযোগটা গ্রহণ করছে। এই জায়গাটায় আমাদের কিছুটা ঘাটতি ছিল বলে আমি স্বীকারও করব। আমরা যদি সারাদিন থাকতে পারতাম, হয়তোবা কি ভিন্ন রূপ হতো সেটা ভিন্ন কথা। তো এই ধরনের একটা পরিস্থিতির আসলে আমরা প্রস্তুত ছিলাম না। থাকলে হয়তো আমরা ভালোভাবে মোকাবিলা করতে পারতাম। আর তারা এটা প্রি প্ল্যান, এই যে যেদিন এখানে বিশেষভাবে যে এইটা হ্যাবকটা চাষারা মোড়ে হলো, ওইদিকে একটা গ্রুপ ছিল তাদের এই বিএনপি জামাতের এই মিশনপাড়া, একটা ছিল এদিকে প্রেস ক্লাবের সামনে, আর একটা গ্রুপ এদিকে ছিল। 3 দিক থেকে সারাশি আক্রমণ তাদের। আবার এর মধ্যে পুলিশের গাড়ি একটা পুরানো হলো। সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। বলেন, যাদেরকে মূল্যায়ন করা হয়নি তারাই শেষ পর্যন্ত মাঠে ছিলেন। এই মোহাম্মদপুরের বসিলায় যে নেতা কর্মীরা যুদ্ধ করেছে, এরা অনেকভাবে নিগৃহীত হয়েছে। সেই লোকগুলো কিন্তু যুদ্ধ করেছে। যারা বসন্তের কোকিলের মতো এসেছিল, তারা কিন্তু কেউ ঘর থেকে বের হয় নাই। পদ পদবি নিয়েও যারা মাঠে ছিলেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান কেন্দ্রীয় নেতারা। এই বিষয়গুলি আসলে সিদ্ধান্ত অবশ্যই নেত্রী নেবেন, নেত্রী ছাড়বেন না। যারা দেশের বাইরে ছিলেন, যারা দেশে থেকে বসেছিলেন, এদের তালিকা হওয়া উচিত। সহিংসতা ঠেকাতে ব্যর্থ হওয়া ইতিমধ্যে 27টি ইউনিট কমিটি বিলুপ্ত করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ রাত। আইন প্রয়োগকারী সংস্থার হাতে যাতে শিক্ষার্থীরা হয়রানির শিকার না হয় সে ব্যাপারে বিশেষ সহায়তা সেল গঠন করা হবে।
শনিবার রাজধানীর উত্তরায় নিহত বিউপি শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন। কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এ ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি শিক্ষামন্ত্রী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। মীর মাহফুজুর রহমান মুগ্ধ ফ্রিল্যান্সিং, স্কাউট সহ নানা কাজেই মুগ্ধতা ছড়াতেন। গেল 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষে রাজধানীর উত্তরায় মাথায় গুলি লেগে রাস্তায় পড়েছিল মুগ্ধর দেহ। শনিবার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে উত্তরার বাসায় যান শিক্ষামন্ত্রী মুহিবুর রহমান চৌধুরী। পরে সাংবাদিকদের জানান, প্রতিটি মৃত্যুর ঘটনায় আলাদা তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে দায়ীদের। যেহেতু এটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত, প্রতিটি ঘটনার এক একটি নথি হবে, প্রতিটি ঘটনার এক একটি তদন্ত হবে এবং যারাই এর জন্য দোষী তাদের সকলের বিচার করতে হবে। যে কিছু কিছু জায়গায় প্রশাসনিক হয়রানি বা আইনগত হয়রানির একটা আলোচনা এখানে এসেছে, আমরা প্রত্যেকটি ঘটনায় যারাই যেই সমস্ত শিক্ষার্থী যদি কোনোভাবে হয়রানির শিকার হয়ে থাকে আমরা বলবো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা সকল আইনগত সহযোগিতা এবং প্রক্রিয়াগত সকল সহযোগিতা দিব। ঘটনার দিন মুগ্ধর খুব কাছেই ছিলেন বন্ধু নাইমুর রহমান। জানান, ভয়াল সেই দিনের কথা। দৌড় দেওয়ার পর আমি 2 থেকে 3 কদম যাবার পর যেটা দেখতে পাই যে জাকির আমার সামনে আছে এবং সবাই দৌড়াচ্ছে, কিন্তু মুগ্ধ আমার সামনে আর নেই। তখন আমি ওই জায়গাতেই থেমে যাই এবং ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা যে মুগ্ধর হাতে সেই পানির বোতল, বিস্কিটের ব্যাগ, সেই অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে। 3 ভাইয়ের মধ্যে মুগ্ধ স্নিগ্ধ ছিলেন যমজ। একসঙ্গে পড়াশোনা সহ নানা স্মৃতি ছিল স্নিগ্ধর। ওর খুব ইচ্ছা ছিল বিমান বাহিনীতে জিডি পাইলট হিসেবে কাজ করবে। তো ওর কাছে কোনো ফোন টোন ছিল না যখন আইএসএসবি থেকে বের হয়েছে। আমি এমইএসে যাচ্ছি বাস দিয়ে, ওকে রিসিভ করতে যাচ্ছিলাম, কিন্তু পুরোপুরি যেতে পারিনি। এমইএসে দেখি রাস্তার পাশে একলা বসে আছে, বসে বসে কাঁদতেছে। ভাই হারানোর বেদনা তাড়িয়ে বেড়ায় বড় ভাই মীর মাহমুদুর রহমানকেও। তবে বিচারের নামে কোনো সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন সে ব্যাপারেই অনুরোধ জানালেন তিনি। ও টোটালি অরাজনৈতিক ছিল এবং আপনাদের কাছে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। রিসেন্টলি আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে ওর একটা স্ট্যাটাস নিয়ে ওটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে। এদিন মুগ্ধর বাসায় আসেন বিউপির উপাচার্য, রেজিস্ট্রার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ইন্টারনেট বন্ধ থাকায় দিনে 500 কোটি টাকার ক্ষতি হচ্ছে দাবি করে আইসিটি প্রতিমন্ত্রী জানান, রোববার অপারেটরদের সাথে বৈঠক করে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রেমিটেন্স না পাঠালে সরকারের পতন ঘটবে এমন ভ্রান্ত ধারণায় পা না দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। এ বিষয়ে আরও জানাচ্ছেন মোহাম্মদ সাকিব হক। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 53তম জন্মদিন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের ডাকভবনের সামনে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জানান, সজীব ওয়াজেদ জয়ের 53তম জন্মদিন উপলক্ষে সারা দেশে 1 লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইন্টারনেট বন্ধ থাকায় দিনে 500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে দাবি করে প্রতিমন্ত্রী জানান, রোববার সব মোবাইল অপারেটরের সাথে বৈঠক করবে মন্ত্রণালয়। বৈঠকের পর 2-1 দিনের মধ্যেই আসতে পারে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। এখনও প্রবাসে চক্রান্ত চলছে উল্লেখ করে রেমিটেন্স না পাঠালে সরকার পতন হয়ে যাবে এমন ভ্রান্ত ধারণায় পা না দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন জুনায়েদ আহমেদ পলক। যারা আজকে উস্কানি দিচ্ছে যে রেমিটেন্স পাঠিয়েন না, রেমিটেন্স পাঠানো 6 মাস বন্ধ রাখেন, তাহলে পারে সরকার পতন হয়ে যাবে, এটা নিশ্চয়ই পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে এটা করানো হচ্ছে। বিএনপি জামায়াতের দুষ্কৃতিকারীরা এখনো প্রবাসীদের উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। মোহাম্মদ সাকিব হক, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। রাজধানীর ধানমন্ডির অবসর ভবনে অভিযান চালিয়ে 11টি হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশের সিটিটিসি বিভাগ। এ সময় গ্রেফতার করা হয়েছে শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদ সহ 3 জনকে।
সিটিটিসি বলছে সম্প্রতি জামায়াত শিবির ঢাকায় যেসব নাশকতা করেছে তার পরিকল্পনা ও নির্দেশ আসতো এই অফিস থেকেই। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয় জামায়াতের প্রভাবশালী নেতা ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদ সহ ৩ জনকে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় ধানমন্ডির অবসর ভবনে। এ সময় সুগন্ধা কমিউনিটি সেন্টারের ৫ম তলায় একটি অফিস থেকে ১১টি শক্তিশালী হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে সিটিটিসি। নাশকতায় তারা যে সকল দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে, ভাঙচুর, নাশকতা, পুলিশের উপরে আক্রমণের জন্য তারা যে সকল দেশীয় অস্ত্র ব্যবহার করত, চাপাতি, ছুরি, লাঠি এবং এরকম বেশ কিছু উদ্ধার করেছি। পাশাপাশি হাতে তৈরি বোমাও আমরা বেশ কিছু উদ্ধার করেছি এই আস্তানা থেকে। অভিযান শেষে সিটিটিসি প্রধান সাংবাদিকদের জানান, জামাত শিবির সম্প্রতি যেসব তাণ্ডব চালিয়েছে তার নির্দেশনা আসতো এই অফিস থেকেই। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, মেট্রো রেল সহ বিটিভি ভবন, সকল নির্দেশনা, সকল হামলার নির্দেশনা সহ সমন্বয় তারা এই অফিস থেকে করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখান থেকেই এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের নাশকতায় যারা অংশগ্রহণ করেছিল এবং বিভিন্ন জায়গা থেকে তারা এই অফিস থেকে তহবিল সরবরাহ করেছে। একজন আইনজীবীর নামে অফিস ভাড়া করে দীর্ঘদিন ধরে এখান থেকেই সংগ্রহ করা হতো সংগঠন পরিচালনার চাঁদা। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ভবনটিতে ছিল গোপন সুড়ঙ্গ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। কোটার প্রজ্ঞাপনে শিক্ষার্থীদের চাহিদার প্রতিফলন ঘটেছে। যারা সন্ত্রাস ও সহিংসতা করেছে তাদের সঙ্গে শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। বর্তমানে নিজেদের কোনো কর্মসূচি নাই জানিয়ে বিশ্ববিদ্যালয় হল খুলে দেয়া, শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনারও দাবি করেন তারা। আমাদের যৌক্তিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত কোটা সংস্কারের পক্ষে রায় প্রদান করেছে এবং সরকারের নির্বাহী বিভাগ তা অনুসরণ করে প্রজ্ঞাপন জারি করেছে। আমরা বরাবরই শান্তিপূর্ণ এবং অহিংস আন্দোলনে বিশ্বাসী এবং আমরা অহিংস আন্দোলনই করে আসছিলাম। কিন্তু আন্দোলন চলাকালীন সময়ে দেশব্যাপী নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক ভাই বোন আহত এবং নিহত হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা কারো অসৎ উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে অতীতেও চাই, ভবিষ্যতেও চাই না। নির্বাহী বিভাগ আমাদের কোটা সংস্কারের দাবির প্রেক্ষিতে যে সমাধান করেছে, আমরা মনে করি তাদের শিক্ষার্থীদের দাবির প্রতিফলন করেছে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাতে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।